49 বছর ধরে পশ্চিমবঙ্গে একটা বহমানতা এরকম ছিল যে বাংলাদেশ থেকে আসা জঙ্গি, পাকিস্তান থেকে আসা জঙ্গি, তাদেরকে জামাই আদর করে না রাখলে আপনি মানসিকভাবে পিছিয়ে পড়বেন, পার্টির কাকুরা রেগে যাবেন। তো এগুলো তো রাখতেই হয়েছে, এরকম সব চতুর্দিকে ছিল। এখন রাষ্ট্রবাদী সরকার হয়েছে, সেই জন্য ধরা পড়ছে এবং আরও ধরা পড়বে। যে যেখানে আছে সবাইকে ছাঁকনি দিয়ে টেনে বার করা হবে এবং ঠিকঠাক জায়গায় পৌঁছে দেওয়া হবে। যার যেখানে গন্তব্য সেখানে পৌঁছে দেওয়া হবে। কিছু লোক বাংলাদেশে চলে যাবেন, কিছু লোক পাকিস্তানে চলে যাবেন, কিছু লোক ভারতের জেলে পচবেন, আর বাকি আরও কিছু থাকবেন তারা যেখানে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করেছিলেন সেখানে তাদেরকে পৌঁছে দেওয়া হবে। এ নিশ্চিত এটা হবে। এটা তো ঘটনাই। ইন্টারনাল সিকিউরিটির সমস্যাটা তৈরি করা হয়েছিল পলিটিক্যাল উইলিংনেসের উল্টো দিকে দাঁড়িয়ে। মানুষের কাছে এটা বলা হয়েছিল যে যদি আপনি আইএসআই এর লোকেদের না রাখেন, জেএমবির লোকেদের না রাখেন, বা তাদের প্রতি সহানুভূতি সম্পন্ন লোকেদের না রাখেন, পুলিশ যদি চেষ্টা করে তাহলে উড়ন্ত লুঙ্গি দুরন্ত লাথি সাম্প্রতিককালে। আর তার আগেতে যখন মেহতা হত্যা হয়েছিল সেটাও তো হয়েছিল। বিভিন্ন সময় পুলিশ খিদিরপুর, রাজাবাজার ইত্যাদি জায়গায় ঢুকতে ভয় পেত। প্রকাশ্যে রাজাবাজার মোড়ে ট্রাফিক কর্তব্যরত ট্রাফিক পুলিশ যিনি ইউনিফর্ম পরে আছেন তাকে মা তুলে গাল দিতে দিতে তেড়ে যাচ্ছে, এবং সেগুলো আবার যে যে ক্যামেরায় তোলা হয়েছিল তাদেরকে আবার সতর্ক করা হয়েছিল সেই সময় সব সরকারের পক্ষ থেকে, এই সব করো না, এগুলো করলে কীরকম যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতির আড়ালে পশ্চিমবঙ্গের জন্য মরকানা আমদানি হয়েছিল এবং এটা হয়েছে এরপর থেকে। এটার এখন তো রাষ্ট্রবাদী সরকার, হিন্দু মুসলমান নির্বিশেষে যারা যেভাবে এইসব স্লিপিং সেল, স্লিপিং পার্টনার যে যেখানে আছেন আইএসআইয়ের, সবাইকে ধরা হবে, টেনে বার করা হবে। এবং আবারও বলছি, যার যেখানে গন্তব্য, কিছু লোক ফিরে যাবেন নিজেদের দেশে যেখান থেকে তারা এসেছেন, কিছু লোক ভারতের জেলে পচবেন, আর কিছু লোক তারা ভারতে ঢুকেছিলেন যে গন্তব্যে যাওয়ার জন্য, সেই গন্তব্য অবধি তাদের দায়িত্ব নিয়ে ভারত সরকার পৌঁছে দেবে। বুধবারের আগে পর্যন্ত সংসদে কাজ হয়েছে মাত্র 15 ঘন্টা 36 মিনিট, রাজ্যসভায় 24 ঘন্টা 21 মিনিট। দুই পক্ষে অন্তত 90 ঘন্টা করে কাজ হওয়ার কথা ছিল। এই সময় কেন্দ্রের সরকার 19টা বিল পাস করেছে। সংসদের অধিবেশনে অচল অবস্থায় বিরোধীদের ভূমিকা নিয়ে আপনাদের কি বক্তব্য? অসাধারণ ভূমিকা। কি বলছেন? 15 দিন ধরে সংসদ অচল করে রেখেছিলেন মহামান্য রাগা। কি বলছেন? কি অসাধারণ খেলা, কি অসাধারণ পারফরমেন্স। ভাবা যায় আবার কিছুদিনের জন্য কোথায় নাকি চলে যাবে মনে হয়। এটাই তো প্রত্যেকবার এসে উনি করেন, আসেন, গোলমাল তৈরি করেন, চলে যান। এই যে ঝাড়খণ্ডে একই রকম সব কিছু ঝামেলা হচ্ছে, তাতে কোনো প্রতিকার নেই। কালকে আবার দুষ্টু মিষ্টি কী সব একটা এসব করা ভালো নয়, গান্ধারীর বিলাপের মতন কি একটা লিখে ছাপিয়ে দিলেন। তো এসব তো দেখতে পাচ্ছে মানুষ। মানুষ এদেরকে প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যাত অবস্থায় আবার মানুষের কাছে এরা ফেরার চেষ্টা করছে, কমসে কম প্রাসঙ্গিক হবার চেষ্টা করছে এইসব হইচই করে। এবারে কমেছে, এমনিতেও তো যে সংখ্যা থাকা উচিত বিরোধী দল হিসেবে সংসদে থাকার জন্য, সেই সংখ্যাটা তো নেই। নেহাত বিরোধী দল একটা কাউকে রাখতে হয়, সেই জন্য রাখতে বাধ্য হচ্ছে বা থাকছে। এরপরে কি যে হবে কে জানে। এইরকম সব লোকজন যাদের 56 বছর হয়ে যাবার পরেও যাদের বচপনা যাদের যায় না, ছেলে মানুষই যাদের যায় না, তাদের নিয়ে কি হবে? ভারতীয় গণতন্ত্রের প্রতি এটা একটা পরিহাস, বা ভারতীয় গণতন্ত্রের ভবিষ্যতের জন্য এটা একটা খারাপ জায়গা। নতুন লোকেদের আসা উচিত। একাডেমিতে বারবার রং বদল। আপনারা যখন ক্ষমতায় এলেন 4 মে, দেখা গেল হঠাৎ একাডেমির একটি অংশ গেরুয়া করে দেওয়া হয়েছিল। কাল বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং বাম ছাত্ররা গিয়ে তা সাদা করে দিলেন। আজকে বিধায়ক রুদ্রনীল ঘোষ সহ একাধিক বিজেপি নেতার উপস্থিতিতে আবার তা গেরুয়া করে দেওয়া হবে। গেরুয়া যখন হয়েছিল তখন আমি উপস্থিত ছিলাম না, বা বিজেপির কোনো সরাসরি পার্টি হিসেবে কোথাও কিছু থাকা ছিল না। তারপরে শুনলাম তাদের কিছু লোকের নাকি গোঁসা হয়েছে যারা একাডেমিতে মূলত হল ভাড়া নিয়ে নাটক করতে যায়।
একাডেমি অফ ফাইন আর্টস নাটকের হল ভাড়া দেয়, তার বিভিন্ন নাট্যকর্মী তাদের মনে হয়েছে যে গেরুয়া রং তাদের চোখে অসুবিধা হয়েছে, মানে অসুবিধাজনক, তারা খারাপ লেগেছে, তারা আবার সেই নিয়ে একটা হুমকি টুমকি দিয়েছিলেন এবং দেখে টেকে নেবেন বলেছিলেন। মুশকিল হচ্ছে যে এরা রাস্তায় দাঁড়িয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের মনে গরুকে আঘাত দিতে এদের অসুবিধা হয় না, গরুর মাংস খেয়ে। একাডেমির কোন কোণেতে কোথায় রং বদল হয়েছে তাই নিয়ে এদের অসুবিধা আছে। মানুষ এদেরকে মনে রাখছে, এমনিতেই তো পরিত্যক্ত। তবে একথা এবারে সংখ্যাগুরু মানুষ যাদের মনে ধাক্কা লেগেছে বিভিন্ন সময়, যারা এইগুলোকে সমর্থন করেছে, সবই মনে রাখছে। তবে অনেকেরই তো অনেক কিছু বদল দেখছি, রং বদল দেখলাম। তো এর পরেও বোধহয় ওই ওখানকার গেরুয়া মুছে নিজের গায়ে বা মনের মধ্যে গেরুয়া টেনে নেওয়ার, শুষে নেওয়ার চেষ্টা করেছেন অনেকে। আপনারা আজকে আমার বক্তব্য রেকর্ড করে রাখুন, কিছুদিন পরে আবার দেখবেন যেদিকে ঝোল সেই দিকে ভাত মাখতে হয়তো কিছু এইরকম যারা গেরুয়া মুছেছিলেন তারা আবার গেরুয়া দলেরই শরণাপন্ন হবেন। এরকম তো মাঝে মাঝেই হয়ে থাকেন। এনাদের চরিত্র, এনাদের ধর্ম, এনাদের গতি, এনাদের প্রকৃতি মানুষ জানে। সুতরাং এই নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই। আজকে যারা করেছেন তারা কেন করেছেন, কিভাবে করেছেন তাদের গিয়ে প্রশ্ন করুন, এ নিয়ে পার্টির কোনো বক্তব্য নেই। রাজ্যের সমস্ত ওবিসি এ এবং ওবিসি বি সার্টিফিকেট কলকাতা হাইকোর্ট আজকে বাতিল করেছে এবং বুধবার বিচারপতি রাজশেখর মান্তার বেঞ্চ জানিয়ে দিয়েছে এখন আর ওবিসি এ ওবিসি বি বলে কিছু নেই, তারা জেনারেল ক্যাটাগরিতে পড়বে। এবং আর একটা তার সঙ্গে সেটা যে 2025 পর্যন্ত যেসব ওবিসি এগুলি থাকবে সেগুলো সব বাতিল করে দিয়ে ওবিসি থাকবে। বিচারপতি মহামান্য বিচারপতি জাস্টিস মান্থা যে নির্ধারণ করেছেন, যে রায় দিয়েছেন, সেই রায়কে এখানে বসে আমরা ব্যাখ্যা করছি না বা অন্য কিছু করছি না। কিন্তু রায়ের যে এসেন্স বা যে স্পিরিট, সেটা এটাই যেটা আমরা করেছিলাম যখন ওবিসি বি, এই ওবিসি এ যখন তৈরি করা হয়েছিল রাতারাতি, সেই সময় বাম সরকার ছিল। বুদ্ধদেব বাবু মাত্র 3.5 মাস না 4.5 মাসের মধ্যে প্রায় 84% মুসলমান কমিউনিটির লোকেদের ওবিসিতে পরিণত করে ফেলতে পেরেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কম যাবেন কেন, তিনি তো ওইখানকার মেধাবী স্টুডেন্ট। তো উনি যেটা করলেন, উনি একেবারে ওটাকে 97%, বেশি, প্রায় 98-99%তে নিয়ে চলে গেলেন। একটা সময় এরকম এলো মুসলিম মানেই ওবিসি, এরকম একটা প্রবণতা এলো। তারপরে বিভিন্ন সময় বিজেপির তরফ থেকেও মামলা করা হয়েছে এবং সেই সময় মামলাগুলোতে আমাদের জয় হওয়া সত্ত্বেও সরকার বিশেষ বিল এনে বাম আমলে এটাকে অন্যরকমভাবে দেখানোর চেষ্টা করেন। সত্যের জয় হবেই, কোনোদিন সত্যকে চাপা দেওয়া যায় না। আদার ব্যাকওয়ার্ড ক্লাস যাদের হওয়া উচিত তাদের থেকে তাদের কোটা কেটে নিয়ে যারা কিনা একটি নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়কে তোষণ করার রাজনীতি করছিলেন, তারা ভুল প্রমাণিত হলেন। এখন দেখতে হবে যারা এইসব সার্টিফিকেটগুলো জমা দিয়ে চাকরি বাকরি ইত্যাদি পেয়ে গিয়েছিল বিভিন্ন সময়, এমনকি অদ্ভুত ব্যাপার, ওবিসি তো ছেড়ে দিন, এই পশ্চিমবঙ্গে মমতার আমলে একটা অদ্ভুত জিনিস দেখা গিয়েছে। বর্ধমানের একজন শিক্ষক, তিনি ধর্মে মুসলমান, তার 8 ছেলে মেয়ে, তারা সবাই এসটি সার্টিফিকেট, শিডিউল ট্রাইব সার্টিফিকেট নিয়ে, তারা কেউ, তাদের মধ্যে 3 জন ডাক্তার, 2 জন অধ্যাপক, আমি ভুল বললাম, 3 জন অধ্যাপক, 2 জন ডাক্তার, এবং আরও বাকিরা সব শিডিউল ট্রাইব হয়ে গেছেন। মানে সাঁওতাল, মুন্ডা, ওরাও, কোল, ভিল, এরা আর হবে না। তাদের যারা পেয়েছেন তাদের নামের আগে শেখ, নামের পেছনে উদ্দিন, তারা এসটি হয়ে গেছেন। তো এরা ওবিসি হয়েছিল কি এমন হয়েছে? তো আইন বলে ওবিসি হয়েছিল, মানে বেআইনি আইন করে। সেটা জাস্টিস মান্তা দেখেছেন, অনারেবল কোর্ট দেখেছেন, দিয়ে রায় দিয়েছেন। আমরা যে কোনো ধরনের বেআইনি কোনো ঘটনার বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো তার যদি সুরা হয় তাকে আমরা সমর্থন করব, স্বাগত জানাবো। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ যে বিজেপির বিরোধী তৃণমূল কংগ্রেসের জন্য বরাদ্দ সময় দিয়ে দেওয়া হচ্ছে বিক্ষুব্ধ তৃণমূলী এনডিএ শরিক এনসিপিআই কে। এই ঘটনা যাতে না ঘটে তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ওম বিড়লার দ্বারস্থ হলেন এবং একই সঙ্গে 20 জন সাংসদের সদস্যপদ বাতিল করার আবেদন জানিয়েছে। ও কি ফেরত এসেছে নাকি? এই তো 25টা ব্যাগ নিয়ে চলে গেল। মানে কিভাবে আবেদন করছে? ইন্টারনেটে?
ছবি তুলে মানে SMS করে আমি জানি না, যাই হোক যেভাবেই হোক না কেন এসব প্রচণ্ড কঠিন অঙ্ক, কেসিনাগের নলকল জল বাঁশবাঁদরের অঙ্ক এইসব করার পরে এরপরে ওই কেসিনাগের বইতে হয়তো অ্যাডেন্ডায় আসবে যে যদি তৃণমূলের এত লোক থাকে তাদের মধ্যে এত লোক যদি নল দিয়ে বেরিয়ে যান আর ওপর থেকে যদি এত অন্য তৃণমূল এসে ঢুকে পড়েন তাহলে কতদিনে তৃণমূল ফাঁকা হয়ে যাবে, কত ঋতর দিকে যাবে আর কত মৃতর দিকে থাকবে, এইসব অঙ্কফঙ্ক হবে। আমি এইসব অঙ্কে খুব একটা দড় নই, আমার মানে আমি বুঝি কম, আমার পুঁজি কম, সেই জন্য আমার দ্বারা এইসব উত্তর দেওয়া সম্ভব নয়। এর যা প্রতিভা দরকার এইসব উত্তর দেওয়ার, সেই প্রতিভা আমি কেন, আমার পার্টিরই কারণ নেই। নেতাজিকে সম্মান জানাচ্ছে রাজ্য সরকার। সুভাষচন্দ্র বোসের নামে বিধানসভা ভিত্তিক সেবা কেন্দ্র রাখতে হবে তার ধুতি পরিহিত ছবি। এই দুটি শর্তে বিধায়কদের মাসে 30,000 টাকা দেওয়া হবে বিধানসভায় মুখ্যমন্ত্রী জানালেন। অপরদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে তিনি বলছেন বিজেপি নাকি নেতাজিকে সম্মানই দেয় না। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করেছেন অনন্ত মহারাজের উক্তি সামনে রেখে, এবং আজকে বর্তমান মুখ্যমন্ত্রী এই নেতাজি সেবা কেন্দ্রের কথা ঘোষণা করলেন। এটা আপনারা কিভাবে দেখছেন? এবং এর সঙ্গে আরো একটা জিনিস আছে, রামপুরহাটের বিজেপি বিধায়ক এক্ষেত্রে তিনি হঠাৎ আলোচনায় এসছেন, তার কারণ দীর্ঘদিন ধরে ওখানে নেতাজি সুভাষচন্দ্র বসু রোড ছিল, সেটা রাতারাতি পাল্টে বিধায়ক ওটাকে শ্যামাপ্রসাদ মুখার্জি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রোড করে দিয়েছে। একটা কথা ব্যর্থহীনভাবে আপনাদের সামনে বলতে চাই পার্টির পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কোনো রকম অসূয়া প্রকাশ করাকে তাদের বিচারধারার অন্তর্ভুক্তি কোনো বিষয় বলে মনে করে না। ভারতীয় জনতা পার্টি বারবার তার জন্মলগ্ন থেকে সর্বসমক্ষে ঘোষণা করেছে, বিভিন্ন প্রদেশে আমাদের শাখা, যে জনতা পার্টির যত প্রাদেশিক শাখা আছে পশ্চিমবঙ্গ সহ, তাদের সমস্ত সম্মেলনে ঘোষণা করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের দেশের একজন মহামনীষী। প্রথম যদি আমাদের অবিভক্ত ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী কেউ থাকেন তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, এবং পার্টি সেই স্বীকৃতিকে মনে করে যে সেটাই সর্বভারতীয় নয়, আন্তর্জাতিক যে স্বীকৃতি পেয়েছিলেন সেটাকেও পার্টি মেনে চলে। এর বিপ্রতিপে দাঁড়িয়ে কেউ বা কারা যদি কখনো কোনো রকমভাবে নেতাজি সুভাষচন্দ্র বোস তার সম্বন্ধে কোনো রকম কটূক্তি, কোনো রকম অন্য ধরনের মত, কোনো এমন কোনো শব্দচয়ন যেটা কিনা সুভাষবাবুর যে ইমেজ আছে তার বিরোধী হয়, তাহলে পার্টি তাকে এন্ডোর্স করে না। আমাদের সম্মাননীয় রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য, আমাদের বিধায়ক, দলীয় বিধায়ক বর্তমানে মুখ্যমন্ত্রী সম্মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী এবং বাকি যত কর্মী, নেতা, সদস্য সমর্থক যে যেখানে আছেন, তাদের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু দেবতুল্য ব্যক্তিত্ব, এতে কোনো সন্দেহ নেই। কিছু ক্ষেত্রে কিছু বিচ্যুতি দেখা যাচ্ছে, কিছু মন্তব্য অপ্রাসঙ্গিক, এবং এইসব অপ্রাসঙ্গিক মন্তব্যকে পার্টি লাইন বলে চালানোর কোনো চেষ্টা কোনো তরফ থেকে করা হলে পার্টি তার বিরোধিতা করবে। এবং যারা এই কাজ করছেন তাদের কাছে অনুরোধ করব, তিনি পার্টির সঙ্গে সম্পৃক্ত থাকুন বা না থাকুন, এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকুন। কেননা নেতাজি সুভাষচন্দ্র বোস শুধু পশ্চিমবঙ্গ বা উড়িষ্যার নেতা নন, নেতাজি সুভাষচন্দ্র বোস শুধু ভারতের নেতা নন, এই উপমহাদেশের নেতা নন, তাকে এশিয়ার মুক্তিসূর্য বলে বলা হয়, মানা হয়, এবং তাকে বছরের পর বছর আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে তার এই যে কাজ তাকে স্মরণ করা হয়। সুতরাং নেতাজিকে নিয়ে কোনো রকম এই ধরনের কথাকে পার্টি এন্ডোর্স করছে না। এবারে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের যতদিন সরকারে ছিলেন ততদিন নেতাজি জয়ন্তী পালিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের 9 ফুট কাট আউটের নিচে, ঠিক যেখানে তার নীল সাদা হাওয়াই চটি, তার সামনে 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি, বড়জোর 12 ইঞ্চি বাই 6 ইঞ্চির নেতাজির প্রতিকৃতি রেখে তাতে ফুল মালা ইত্যাদি দেওয়া হতো।
এবং সেটা রেগুলার বেসিসে হতো। সমাজ মাধ্যমে সেটা প্রকাশিত হয়েছে, আপনাদের বিভিন্ন প্রিন্ট মিডিয়া টেলিমিডিয়া দেখিয়েছে। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কোনো হেলদোল হয়নি। আর নেতাজির পরিবারের প্রতি সম্মান, নেতাজির পরিবারের দুজন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির সাংসদ ছিলেন। মমতা দেবী বোধহয় ভুলে যাচ্ছেন। মাসিমা ওসব বিলা কথা বলে কি হবে, সুভাষদাকে ডেকে দিন, সুভাষদার সঙ্গে সালটিয়ে নিচ্ছি। যিশুবাবু ভুলে গেলেন মমতা দেবী? আপনারই তো এলাকার লোক ছিলেন, ভুলে গেলেন নাকি? দুজন নেবে এসে সাংসদ এবং নেতাজি পরিবারের দুজন, তারা চমৎকৃত হয়েছিলেন। সারা ভারতের লোক ছ্যাঁছা করলো। মমতা দেবী একবার কিংবা তার সুযোগ্য সর্বাধিনায়ক একবারও কোনো রকমভাবে প্রতিবাদ করলেন? বিলিতি লোফার পায়ে পড়লেন, বিলিতি জিন্স পায়ে দিলেন, চকচকে সাদা রঙের লিনেনের শার্ট পরে এ প্রান্ত থেকে ও প্রান্ত হাতে মাইক্রোফোন নিয়ে বক্তব্য রাখতে রাখতে এখন রক্ষা কবচ আর কী সব আইনি সুবিধে নিয়ে বাইরে চলে গেলেন। এতদিন অবধি 11 থেকে 26 অবধি ওনার পিসিমণি আবার বলেছিলেন যে তিনি নাকি জন্ম থেকেই স্বাধীনতা সংগ্রাম করছিলেন, নাকি একটা করছিলেন। তো যাই হোক, তো এইরকম একটা সংগ্রামী পরিবারের প্রতিনিধিরা কোনোদিন বলেছেন আকাশ বাতাস সব কিছু তো অভিষিক্ত নেতাজির ওপরে অত্যাচারে? তারপরে এসব শুনতে হবে। মমতা দেবী মুশকিল হয়েছে, এখন আর কোনো কাজ নেই এই ধরনের অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে। ঠিক যেরকম অনেকে ওই নেতাজির সম্বন্ধে অপ্রাসঙ্গিক কথা বলে প্রাসঙ্গিকতা ফিরে পেতে চাইছেন বা চাইছেন, তিনি যেই হন না কেন, মমতা দেবীও সেই রাস্তায় হাঁটছেন। পশ্চিমবঙ্গের জাগ্রত জনতা এগুলোকে মেনে নেবে না। সর্ব জায়গা থেকে সমাজে এর বিরুদ্ধে প্রতিধ্বনিত হচ্ছে। বিজেপি সেই প্রতিবাদকে সমর্থন করে। শালবনী জমি দুর্নীতি মামলায় নেতাজিকে সম্মান প্রদান করা হলো রাজ্যের তরফ থেকে, এটা একটু বলুন। এটাতে কি বলার আছে? আমাদের রাষ্ট্রবাদী সরকার, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার চলছে, বারংবার আমরা রাষ্ট্রবাদী সরকার বলে সেটাকে জানি না, দক্ষিণপন্থী না বামপন্থী। তো সুতরাং রাষ্ট্রবাদী সরকার আমাদের রাষ্ট্র তপস্বী নেতাজিকে যে সম্মান দেবেন, সুভাষচন্দ্র বসুকে যে সম্মান দেবেন, এটা স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আর রাস্তার নাম পরিবর্তনের যেসব অভিযোগ উঠছে খতিয়ে দেখা হবে দলের তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে। শালবনী জমি দুর্নীতি মামলায় সুমিত রায়ের হাজিরা, এবং এবার ভাবা হচ্ছে যে একের পর এক অনেকগুলো হাজিরা দিলেন তো সুমিত রায়, এবার বেশ কিছু দুর্নীতিতে মুখোমুখি আরো কিছু অপরাধী বা অভিযুক্তদের সাথে বসিয়ে সুমিত রায়কে জেরা করা হতে পারে। যেটা হবে কি ভাসুর ভাদ্রের সম্পর্ক নাকি যে মুখোমুখি হতে লজ্জা পাবে? দেখুন আবার সেটা বলবে যেরকম গলা দেবো না, মানে গলার শট দেবো না, এইসব সব বলে বেড়াতেন, সেরকম হয়তো এরকম সম্পর্ক আছে ওদের, ওরা না বলবে। দেখা যাক না কি হয়। ও প্রশাসন বুঝবে আর বিচার ব্যবস্থা বুঝবে, নিশ্চয়ই তারা এটা নিয়ে ভাবছে। রাজ্য সরকার যে প্যানেল, এসএসসি প্যানেলে দুই মহারাজকে রাখলেন, সেটা বিনীত উদ্দেশ্যটা কি এবং রাজ্য সরকারের এই সিদ্ধান্তটাকে কিভাবে দেখছে? 34 বছর আগে একটি সরকার স্থাপিত হয়েছিল, মানে 15 বছরের আগের 34 বছর প্রথম যারা নাকি সব এগিয়ে থাকাদের সরকার, সেই সরকারের যে ব্যাপ্তি ছিল, তাদের যিনি অন্তরাত্মা ছিলেন সেই সময় প্রমোদ দাশগুপ্ত, তিনি সসম্মানের সঙ্গে ঘোষণা করেছিলেন যে আগে আমরা তো ক্ষমতায় আসি, তারপরে বেলুড় মঠকে কফি হাউস বানিয়ে দেবো। সেটা আবার এত বড় করে ছাপানো হয়েছিল, কি বিশাল ব্যাপার। হ্যাঁ, বেলুড় মঠকে কফি হাউস বানিয়ে দেবে। তিনি কিন্তু অন্য কোথাও বলেননি, বলেননি যে টিপু সুলতান মসজিদে নয়, মসজিদের সামনে একটা চায়ের দোকান দেবো বলার ওদের হিম্মত হয়নি, কিন্তু বেলুড় মঠকে কফি হাউস বানিয়ে দেবো বলেছিল। যে পরিমাণ লোককে ওরা বিপদে চালিত করেছে বিভিন্ন সময়, তার থেকে বেশি মানুষ রামকৃষ্ণ মিশনের সঙ্গে থেকে, ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে থেকে, ইসকনের সঙ্গে থেকে শুধু ধর্মীয় বা ধর্মশিক্ষা লাভ করেনি, তার বাইরেও মানুষ হবার শিক্ষা লাভ করেছে। এবং তারা বিভিন্ন সময় লাখ লাখ কোটি কোটি ছাত্র তৈরি করেছে, যারা শুধু দেশের দশের মুখ উজ্জ্বল করেনি, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে আছে। বিভিন্ন উন্নত দেশ তাদেরকে আদর করে তাদের সেখানে রেখেছে তাদের মেধার জন্য, এবং এই উৎকর্ষতা বৃদ্ধি পেয়েছে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং বা কিছু এরকম অর্গানাইজেশনের সংগঠনের শিক্ষা ব্যবস্থার জন্য। এই শিক্ষা ব্যবস্থা যদি পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বে বা আহ্বানে এইরকমই একই রকম ডেডিকেশন শিক্ষা ব্যবস্থার
জন্য যা যা প্রয়োজন সেগুলো যদি এনারা বোঝাতে পারেন, এদের সংস্পর্শে যদি শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়, তাতে অসুবিধার কি আছে? ভালোই তো হচ্ছে। আমরা দলের পক্ষ থেকে এই বিষয়কে আমরা শুধু সমর্থনই করছি না, আমরা স্বাগত জানাচ্ছি এবং এই ধরনের বৈপ্লবিক পদক্ষেপ নেওয়ার জন্য সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কেশপুর ফাইলস খোলা হচ্ছে। মুখ্যমন্ত্রী গতকাল ইঙ্গিত দিয়েছিলেন, আজকে জানা গেল কেশপুর ফাইলস রিওপেন করা হচ্ছে, যেখানে 2024-এ তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা আক্রান্ত হয় এবং পরে বিজেপি কর্মীদের সেখানে গ্রেফতার করা হয়েছিল বলে অভিযোগ উঠে এসেছিল। সেই কেশপুর ফাইলস আবার এটাই তো গভর্নেন্স, এটাই তো হওয়া উচিত। কে কোথায় তখন তৎকালীন কিরমভাবে ছিলেন তার থেকেও বড় কথা, যারা আক্রান্ত হয়েছিলেন তাদের কাছে বিচার ব্যবস্থাকে পৌঁছে দিতে হবে, বিচার তাদের কাছে পৌঁছতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন দল ক্ষমতায় থাকবে, কিন্তু সাধারণ মানুষ কিংবা দলীয় পতাকা নিয়ে যারা সাংবিধানিক পদ্ধতিতে যারা কাউকে অসুবিধা না করে আন্দোলন করবেন, তাদের বিরোধিতা বা তাদেরকে জেলে পুরে দেওয়া ইত্যাদি যখন হবে, তখন বোঝা যাবে দেশ থেকে গণতন্ত্র চলে গেছে বা কেউ বাজেয়াপ্ত করেছেন। এইরকম যদি পরিস্থিতি হয় তাহলেই মানুষ অন্য কিছু বিকল্পের কথা ভাবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, কেশপুর ফাইলস ওপেন হয়েছে এবং বাকি বহু এরকম ধরনের নতুন ঘটনা ঘটানো হয়েছে, সেগুলো আসবে এবং সেখানে বিচার পাইয়ে দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি, আমাদের সরকার চেষ্টা করছেন, সরকারকে স্বাগত। বিধানসভায় পুরসভার সংশোধনী বিল পেশ। কলকাতার ওয়ার্ড সংখ্যা বেড়ে হতে চলেছে 209, হাওড়ার ওয়ার্ড সংখ্যা বেড়ে হতে চলেছে 68। একাধিক বিষয় নজর রেখে ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রস্তাব এই বিলে। সাধারণ মানুষের কি কি সুবিধা হতে পারে? সুবিধা তো হবেই। আপনাদের কি অসুবিধা হবে? আপনাদের একটু বুম বেশি লাগবে, ক্যামেরা বেশি লাগবে, আপনাদের একটু সুবিধাই হবে। আপনাদের এই জার্নালিস্টদের কর্মসংস্থান বাড়বে, এটা একটা ভালো দিক। ভালো দিক তো সবার জন্য ভালো, উইন উইন কন্ডিশন, খুশি হন। একই সঙ্গে কলকাতা থেকে জেলা বিভিন্ন জায়গায় পুরো পরিষেবা নিয়ে সাধারণ মানুষের বেশ কিছু জায়গায় বিক্ষোভ দেখতে পাওয়া যায়। না, ন্যাচারালি দেখা যাবে, লোক নেই তো। আপনি জনসংখ্যা এবং পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডের যে আয়তন, দুটোই অস্বাভাবিক ব্যাপার। জনসংখ্যা হু করে বেড়েছে, তার সঙ্গে পৌর এলাকা বেড়েছে, পৌর এক একটি ওয়ার্ডের আয়তন বিশাল বিশাল, সেগুলোকে অ্যাড্রেস করতে হবে। আপনি দেখুন না, এই তো জল জমে আছে অনেক জায়গাতে। আমরা তো বলছি 3 মাসের সরকার, কি ম্যাজিক ওয়াইন্ড আছে কোনো? একটা জাদুকাঠি আছে নাকি বুলিয়ে দেবে যে জল জমবে না? এর আগের লোকগুলো কি করে গেছে বছর পর বছর ধরে, এবং কত রকম সেখানে আবার বলতো গামলার মতন জল এদিক থেকে ওদিকে বেরোয় না, কি করে হবে? রাস্তায় দাঁড়িয়ে থাকবে ঠনঠনিয়া কালীবাড়ি, শুধু জলকষ্ট আর জলকষ্টই ওখানকার লোকেরা বেঁচে আছে। তো এগুলো তো বন্ধ করতে হবে। বৈঠকখানা চলে যান, বৈঠকখানায় কি অবস্থা, একটা বড় অংশে শুধু জল পেরিয়ে পেরিয়ে ছপছপ ছপছপ করে মানুষ হাঁটে একটুখানি বৃষ্টি হলেই। তো এগুলোকে তো অ্যাড্রেস করতে হবে। পৌরসভা যদি ঠিকঠাক কাজ করতে হয় তাহলে পৌর প্রতিনিধিদের বাড়াতে হবে, কেননা পৌর প্রতিনিধিরাই মানুষের কাছে উত্তরদায়ী থাকেন। শেষ প্রশ্ন, ভালো তৃণমূলের সঙ্গে বিজেপির সখ্যতা, নিচুতলার কর্মীরা তাই নিয়ে কেন্দ্রে বেশ কয়েকটি চিঠি লিখে অভিযোগ জানিয়েছে। আজকে দেখা গেল সমীর ভট্টাচার্যের সঙ্গে, মানে মাননীয় রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্যের সঙ্গে প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার একটি বৈঠক হয়েছে এবং বৈঠক সূত্রে এমনটাই জানা যাচ্ছে যে নিচুতলার মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে ভালো তৃণমূলের সঙ্গে বিজেপির সখ্যতায়। এ বিষয়টা আমার এখনো পর্যন্ত পুরোপুরি জানা নেই, আপনারা সব জেনেছেন এবং সবথেকে বড় কথা আপনাদের ক্যামেরার সামনে, আপনাদের মাইক্রোফোনের সামনে ওনারা বৈঠক করেছেন বলে আমি তো জানি না। আপনারা যখন জেনেছেন, এটা তো একটা খুব মারাত্মক ব্যাপার। আপনাদেরকে এবারে অন্য জায়গাতেও বোধহয় আমরা দেখতে পাবো। গণতন্ত্রের 4র্থ স্তম্ভ অবধি আমরা জেনেছিলাম, এবারে 5ম, 6ষ্ঠ, 7ম ইত্যাদি স্তম্ভ দেখতে পাবো, যেগুলোকে আমরা জানতে পারছি না কিন্তু আপনারা জানতে পারছেন। আপনাদের অনেক অনেক অভিনন্দন। আপনারা এসব জল্পনা জানকারি লোকের কাছে দিতে থাকুন। যখন আমাদের এরকম কোনো কিছু জানানোর মতন হবে, আমরা পার্টির তরফ থেকে আপনাদের জানিয়ে দেবো। ধন্যবাদ।